অ্যাক্সিও লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটা লিগাল জব রিলেটেড আপডেট নিয়ে এসেছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসেন্টলি একটা নোটিফিকেশানস দিয়ে লিগাল অফিসার গ্রেড বি রিক্রুটমেন্টের ব্যাপারে নোটিফিকেশানস দিয়েছে। সেই নোটিফিকেশানস নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। আজকের এন্টায়ার ভিডিওটাতে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে লিগাল পোস্টে রিক্রুটমেন্টটা শুরু করছে তার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা হবে, তার যে পরীক্ষাগুলো হবে কোন কোন স্টেজে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টের উপরে হবে, ল পেপারের ডিটেলস কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। আমরা সরাসরি চলে আসব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক। সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা এই পোস্টের জন্য আবেদন করবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার opportunities.rbi.org.in/scripts/vacancies.aspx যদি তোমরা এটাকে টাইপ করো গুগলের মধ্যে, এই জায়গাটা তোমরা চলে আসবে। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সিস যেখানে লেখা রয়েছে, এই যে কারেন্ট ভ্যাকেন্সিস, এই যে 2 নম্বর যেটা লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভ্যাকেন্সি ভেরিয়াস পোস্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যেটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করলেই তোমরা ডিটেলস নোটিফিকেশনসটা পেয়ে যাবে, যেটা আমি এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাবো। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পেয়ে যাবে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্যানেল অফ 2024। সেখানে তোমরা দেখতে পাবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোটিফিকেশন দিয়েছে। একদম সবার প্রথমেই দেখতে পাচ্ছ লিগাল অফিসার গ্রেড বি। এই লিগাল অফিসার গ্রেড বির ব্যাপারে কিন্তু আমরা দেখব যে কতগুলো টোটাল ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যে গ্রেড বি লিগাল অফিসার পোস্টে, এবং তারপরে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এজ রেস্ট্রিকশনস কি রয়েছে, এই সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব এই লিগাল অফিসার গ্রেড বি এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো দেখো, আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এনসিএল ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কত? 5টা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলে রয়েছে 3টে, ওবিসিতে রয়েছে 1টা, আর এসসিতে রয়েছে 1টা। টোটাল হচ্ছে 5টা ভ্যাকেন্সি রয়েছে লিগাল অফিসার গ্রেড বি পোস্টের জন্য। তাহলে আরবিআই যে রিক্রুটমেন্টটা করছে সেখানে অন্যান্য আরও পোস্ট আছে, আমরা শুধুমাত্র লিগাল পোস্টটাকে নিয়ে ডিসকাস করছি, যেখানে গ্রেড বি লিগাল অফিসারের জন্য 5খানা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 3টে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। তাহলে এবার আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে বাকি আর কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশনস প্রয়োজন রয়েছে এই লিগাল অফিসার গ্রেড বি পোস্টের জন্য। সবার প্রথমে এখানে যেটা আছে ন্যাশনালিটি, সেখানে দেওয়া আছে একটা সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এছাড়া আরও কিছু রয়েছে, আমাদের সেগুলো দেখার দরকার নেই। আমরা এবার সরাসরি দেখব যে লিগাল অফিসার গ্রেড বি এই পোস্টের জন্য যে এজ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবার প্রথমে আমরা দেখব। তাহলে ফার্স্ট হচ্ছে কি এজ, এবং এই এজটা কাউন্টিং হবে as on 1st July 2025। তাহলে 1st July 2025 অনুসারে এজ যেখানে কিন্তু বলে দেওয়া আছে a candidate must have attained the age of 21 years and must not have attained the age of 32 years as on 1st July 2025। 32 বছরের যেন বেশি যেন তার বয়স না হয়ে থাকে 1st July 2025 এর মধ্যে। কিন্তু এখানে আরও কিন্তু জিনিসের কথা এখানে বলে দেওয়া রয়েছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে 32 ইয়ার্সের কথা এখানে উল্লেখ করা দিয়েছে, এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে কাদের জন্য? আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 3 ইয়ার্স ইন দ্য কেসেস অফ ক্যান্ডিডেটস পজেসিং LLM ডিগ্রি। যাদের LLM ডিগ্রি রয়েছে তাদের কিন্তু এই আপার এজ ইয়ার যেটা আছে, যেটা 32 বছরের কথা লেখা আছে আপার এজ লিমিট, সেটা 3 বছর ছাড়। তার মানে 32 + 3 35 পর্যন্ত পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে যাদের LLM ডিগ্রি রয়েছে। অ্যান্ড 5 ইয়ার্স ইন দ্য কেস অফ ক্যান্ডিডেটস পজেসিং PhD ডিগ্রি ইন ল। তাহলে যদি কারোর PhD থেকে থাকে সেক্ষেত্রে আরও 5 বছর কিন্তু এজ দিক থেকে কিন্তু সে ছাড় পাবে। মানে নর্মাল হচ্ছে 32 ইয়ার্স, এবং যদি কারোর PhD থাকে তাহলে 37 ইয়ার্স পর্যন্ত সে
যদি বয়স হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এলএলএম হয়ে থাকে তাহলে 32 + 3 35 ইয়ার্স পর্যন্ত যাদের বয়স আছে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যে সমস্ত নোটিফিকেশনসগুলো দিয়ে থাকে আরবিআই একটু ব্যতিক্রম দেখতে পেলাম, যেখানে কিন্তু যারা এলএলএম ডিগ্রি করেছে বা পিএইচডি করেছে তাদের জন্য এতটা ভেবে যে এজের দিক থেকে যে ছাড়টা দিয়েছে, রিল্যাক্সেশনটা দিয়েছে, যেটা অন্য কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তো এটা খুবই ভালো বিষয়। তাহলে যারা এলএলএম করেনি তাদের ক্ষেত্রে 32 ইয়ার্স পর্যন্ত এজ রেস্ট্রিকশনস, যারা এলএলএম করেছে তাদের জন্য 35, আর যারা পিএইচডি তাদের জন্য 37 ইয়ার্স পর্যন্ত ফর্ম ফিল আপ তারা করতে পারবে। এবার আমরা এই জবের কী কী রিকোয়ারমেন্টস রয়েছে, কি কি কাজ সেখানে করতে হবে সেগুলোর ব্যাপারে দেওয়া আছে, আমরা সেটা এখন যাব না। আমরা সরাসরি চলে আসবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস কী লাগবে একজন ব্যক্তি যে কিনা এখানে আবেদন করবে, যে ক্যান্ডিডেটটি আবেদন করবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা কী লাগবে। তাহলে এখানে বলেছে একটা ব্যাচেলর ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ইউজিসি অ্যান্ড দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া উইথ এ মিনিমাম অফ 50 মার্কস or equivalent in the aggregate of all semesters of the years। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে যে কোনো ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশন থেকে, লয়ের ডিগ্রি থাকলেই হবে, শুধুমাত্র বার কাউন্সিল থেকে অ্যাপ্রুভ যেন সেটা হয়ে থাকে এবং 50% মার্কস যেন ইন এগ্রিগেট সে পেয়ে থাকে, তাহলে সেই পরীক্ষার জন্য এলিজেবল হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেওয়া আছে যদি এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে মিনিমাম তার 45% মার্কস এখানে প্রয়োজন হবে। এবার দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্সের ব্যাপারে, এবং 1 জুলাই 2025 পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। সেখানে একটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে সে যেন এনরোল উইথ দ্য বার কাউন্সিল অ্যাজ অ্যান অ্যাডভোকেট। তাহলে অ্যাডভোকেট হিসেবে যেন বার কাউন্সিলে সে এনরোলমেন্ট হয়ে থাকে, তার মানে AIBE এক্সামটা যেন তার ক্লিয়ার করা থাকে, অল ইন্ডিয়া বার এক্সাম যদি সে ক্লিয়ার করে থাকে এবং সেখানে এনরোলমেন্ট যদি থেকে থাকে তাহলে কিন্তু সে পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল হবে। অ্যাট লিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার বিং এনরোল্ড, এবং সেই এনরোলমেন্টের পরে স্টেট বার কাউন্সিল এনরোলমেন্ট করার পরে AIB পরীক্ষা দেওয়ার পরে যেন কমপক্ষে 2 বছর তার এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট হিসেবে, অথবা অ্যাজ অ্যান ল অফিসার ইন দ্য লিগাল ডিপার্টমেন্ট অফ এ লার্জ ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, স্ট্যাটুটরি কর্পোরেশনে, কোনো কোম্পানি, কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট এনরোলমেন্ট উইথ দ্য বার কাউন্সিল। হয় তাকে অ্যাডভোকেট হতে হবে অথবা ল অফিসার হিসেবে এই ডিপার্টমেন্টে যদি কর্মরত থেকে থাকে, অথবা যদি কেউ কোনো একজন ফুল টাইম টিচার হয়ে থাকে ল কলেজ বা ইউনিভার্সিটিতে বা লয় যদি টিচিং দিয়ে থাকে তাহলে সেও কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতে গেলে এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন রয়েছে। অ্যাডভোকেট হিসেবে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু 2 বছর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে কিন্তু এই পরীক্ষার জন্য সে এলিজেবল হবে। কিন্তু এখানে একটা নোট দিয়ে দেওয়া আছে, সেই নোটের মধ্যে বলে দিয়েছে যে কি কি জিনিস লাগবে। কপি অফ দ্য বার কাউন্সিল রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ইন অল কেসেস, এবং সমস্ত ক্ষেত্রে যে অ্যাডভোকেট হতে পারে, ল অফিসার হতে পারে, ফুল টাইম ল টিচার হতে পারে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে, সেখানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা সবার জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়া এখানে বলে দেওয়া আছে সার্টিফিকেট ফ্রম দ্য বার অ্যাসোসিয়েশন অফ হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ এ মেম্বার। তাহলে যে বার অ্যাসোসিয়েশনে একটা ক্যান্ডিডেট মেম্বার রয়েছে সে বার অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, অথবা একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ এ কোর্ট বিফোর হুইচ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ প্র্যাকটিস ফর দ্য রিকোয়ার্ড পিরিয়ড শুড বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউয়ের সময় শুধুমাত্র বার কাউন্সিল থেকে যে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বারটা একটা অ্যাডভোকেটের দিয়ে থাকে, শুধুমাত্র সেটা থাকলেই হবে না, যে বার অ্যাসোসিয়েশনের সে মেম্বার রয়েছে প্র্যাকটিস করার জন্য, সে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাকে নিয়ে যেতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অথবা যে প্রিসাইডিং অফিসারের কাছে বা কোর্টের ম্যাজিস্ট্রেট বা জাজের কাছে সে প্র্যাকটিস করেছে বা কোর্টে গিয়েছে তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া ডিজাইরেবল হিসেবে এখানে দেওয়া রয়েছে যে স্পেশাল নলেজ অফ ব্যাংকিং ল, কোম্পানি ল, লেবার ল অ্যান্ড কনস্টিটিউশনাল ল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ড্রাফটিং অফ প্রিডিংস অ্যান্ড ডকুমেন্টস। তাহলে যে ক্যান্ডিডেটটার কোনো স্পেশাল নলেজ রয়েছে ব্যাংকিং লতে, কোম্পানি লতে, লেবার লতে, কনস্টিটিউশনাল লতে এবং ড্রাফটিং অফ প্লিডিংস এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে তাকে প্রেফারেন্স দেওয়া হবে, এটা ডিজায়ারেবল হিসেবে চাওয়া হয়েছে। এছাড়া এই পরীক্ষার কিছু সিলেবাস এখানে দেওয়া আছে অ্যাপেন্ডিক্স 2-তে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবে যে ল অফিসার গ্রেড বির জন্য কি সিলেবাস রয়েছে। আমরা যে পরীক্ষাটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পরীক্ষার নোটিফিকেশনসটা আমরা দেখছি, ল ফিল্ডের এই লিগাল অফিসার গ্রেড বিতে সিলেবাস
কি রয়েছে, তাহলে পেপার 1 যেটা রয়েছে সে পেপার 1 এর সিলেবাস কি, আর পেপার 2 যে ইংলিশ সেটার সাবজেক্ট কি আছে, কি সিলেবাস আছে আমরা সেটা দেখে নেব। ফার্স্ট আমরা পেপার 1 এ দেখার চেষ্টা করব যে এখানে কি সিলেবাস রয়েছে। জেনারেল নলেজ অফ ল, অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ। তার লয়ের যে জেনারেল নলেজের উপর যে পরীক্ষা সেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন্স থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপেরও কোশ্চেন সেখানে থাকবে। তাহলে কি থাকবে, দ্য ক্যান্ডিডেট শুড মেক দেমসেলস ফ্যামিলিয়ার উইথ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট, ইস্যুস অ্যান্ড কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ফিল্ড অফ কনস্টিটিউশনাল ল। তাহলে কনস্টিটিউশনাল লয়ের উপর পরীক্ষায় প্রশ্ন থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের উপরে থাকবে, ফিনান্সিয়াল সেক্টর লস, প্রসিডিউরাল লস, প্রিন্সিপালস অফ স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন অ্যান্ড লিগাল ড্রাফটিং ইটিসি। তাহলে এই যে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, এখানে বলে দিয়েছে দ্য অ্যাবভ সিলেবাস ইজ অনলি ইন্ডিকেটিভ নট এক্সহসিভ। এটা কোনো কমপ্লিট বা একটা এক্সহসিভ কিন্তু সিলেবাস নয়, একটা অ্যাজ এ ইলাস্ট্রেটিভ বা ইন্ডিকেটিভ হিসেবে দেওয়া রয়েছে। এর বাইরে থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, বাট স্টুডেন্টরা এই টপিকগুলোর উপরে বেশি জোর দিয়ে প্রিপারেশন নেবে, এইগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। এবং এখানে অবজেক্টিভ টাইপ অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এই পেপারগুলো থেকে থাকবে। এইগুলো বাদ দিয়ে আরও কিছু ল রয়েছে যেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। যেমন এই ফিনান্সিয়াল সেক্টর লজের মধ্যে অনেক কিছু চলে আসবে, যেমন এনআই অ্যাক্ট রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 রয়েছে। এরকম ব্যাঙ্কিং লয়ের উপরে যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এই লিগাল অফিসার গ্রেড বি পরীক্ষার জন্য। আচ্ছা, ইংলিশের উপরে কি রয়েছে, এসে রয়েছে, প্রেসি রাইটিং রয়েছে, কম্প্রিহেনশন অ্যান্ড বিজনেস অফিস করেসপন্ডেন্সের উপরে পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাহলে পেপার 1 আর পেপার 2 তার যে সিলেবাস কি আছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম, যাতে করে যে সমস্ত স্টুডেন্টরা এই লিগাল অফিসার গ্রেড বির জন্য অ্যাপ্লাই করছো প্রিপারেশন নিতে যেন কোনো অসুবিধা না হয়। এবার আমরা বাকি যেগুলো রয়েছে সেগুলোর জন্য দেখানোর চেষ্টা করব যে এই নোটিফিকেশনের মধ্যে আর ইম্পর্টেন্ট কি জিনিস এখানে রয়েছে আমরা এখানে এবার দেখানোর চেষ্টা করব। এবার যে পরীক্ষাটা হবে সেই টেস্টের যে স্ট্রাকচার আমরা সেটাকে নিয়ে ডিসকাস করব। আমরা ডিসকাস করব শুধুমাত্র লয়ের ব্যাপারে। এই যে টেস্ট স্ট্রাকচার সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। সেখানে কি দেওয়া রয়েছে দেখো, টাইপ অফ পেপার। তাহলে পেপার 1 যেটা রয়েছে জেনারেল নলেজ অফ ল, সেখানে টোটাল ম্যাক্সিমাম মার্ক কোন কোশ্চেনে কি থাকবে এবং তার ডিউরেশনটা কি সেটা এখানে বলে দেওয়া আছে। তাহলে অবজেক্টিভ টাইপেরও কোশ্চেন থাকবে, আবার ডেসক্রিপটিভ টাইপেরও কোশ্চেন থাকবে। তাহলে লয়ের জেনারেল নলেজ অফ ল যে সাবজেক্টটা দেখালাম সেখান থেকে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে 30 নম্বরের জন্য, এবং সেখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে 120 নম্বরের জন্য। তাহলে টোটাল মার্কস থাকবে 150 এবং সময় থাকবে 3 ঘন্টা। তাহলে এই যে 150 মার্কসের যে পরীক্ষাটা হবে তার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হবে। লয়ে জেনারেল যে পোর্শনসটা আছে, জেনারেল নলেজ অফ ল, এই যে পোর্শনসটা থেকে টোটাল কিন্তু 150 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে, যার জন্য সময় বরাদ্দ করা আছে 3 ঘন্টা। তার মধ্যে অবজেক্টিভ টাইপের রয়েছে 30 নম্বর, আবার ডেসক্রিপটিভ টাইপের রয়েছে 120 নম্বর। তাই টোটাল 150 নম্বরের জন্য 3 ঘন্টা সময় দেওয়া আছে। আবার একই রকমভাবে যদি আমরা এই পেপার 2টাকে দেখি, এবং সেই পেপার 2 যেটা রয়েছে সেই পেপার 2 এর জন্য দেখো টোটাল রয়েছে 100 মার্কস রয়েছে। এই 100 নম্বরের জন্য আবার 3 ঘন্টা সময় দেওয়া রয়েছে। তাহলে পেপার 1 এর জন্য রয়েছে 150 নাম্বার, আর পেপার 2 এর জন্য রয়েছে 100 নাম্বার, এবং দুটোর জন্যই কিন্তু টাইম 3 আওয়ার্স করে দেওয়া রয়েছে। তাহলে পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে টোটাল 250 নাম্বারের পরীক্ষা হবে। এছাড়া ইন্টারভিউ হবে, যারা সিলেক্টেড হবে 40 নাম্বারের। তাহলে টোটাল পরীক্ষা হবে 290 নাম্বারে। তাহলে টোটাল এই যে লিগাল যে আমরা অফিসারের যে পোস্টটা দেখছি গ্রেড বি, তার জন্য যে টোটাল পরীক্ষা হবে 290 নাম্বার। তার মধ্যে পেপার 1 হবে 150 নাম্বার, পেপার 2 হবে ইংলিশ 100 নাম্বার, টোটাল হলো 250 নাম্বার। আর যারা পাস করবে তাদের ইন্টারভিউ হবে 40 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষার উপরে বেস করে লিগাল অফিসার গ্রেড বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে থাকবে। এবং সেখানে এই ডেসক্রিপটিভ টাইপ এবং অবজেক্টিভ টাইপের যে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন কোন সিলেবাস থেকে আসবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করেছি, যাতে করে স্টুডেন্টরা সেখান থেকে ভালোভাবে প্রিপারেশনটাকে নিতে পারে। তাহলে আশা করছি তাহলে স্টুডেন্টরা কিন্তু এখানে বুঝতে পারলো যে কিভাবে তাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। এবং কোশ্চেন পেপার যেটা থাকবে সেই কোশ্চেন পেপার জেনারেল নলেজ অফ ল, সেটা যে পরীক্ষা দেবে সেখানে হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সনই থাকবে। ক্যান্ডিডেটরা হয় তাকে হিন্দি ভার্সন অথবা ইংলিশ ভার্সন যে কোনো একটা ভার্সন তাদেরকে পরীক্ষাটা দিতে হবে। যেটা চুজ করবে পুরোটাই সেই ভার্সনেই পরীক্ষা দিতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট মে অলসো চুজ দেয়ার হিন্দি অর ইংলিশ অ্যাজ দেয়ার মিডিয়াম অফ ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময় তারা ইদার হিন্দিতে অথবা তারা ইংলিশে, দুটোর মধ্যে যে কোনো একটাতে তারা কি করতে পারবে না পরীক্ষা দিতে পারবে, সেটার ব্যাপারেও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তাহলে এই যে
যে টেস্টটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেবে সেটা এখানে জেনারেল নলেজ অফ ল এবং ইংলিশের উপরে তার ডিটেল সিলেবাস কি রয়েছে এবং কত মার্কসের পরীক্ষা কত সময় ধরে দেবে সেটাও কিন্তু এখানে আমরা বলে দিলাম। এবার আমরা সরাসরি চলে আসবো যে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে গেলে একটা স্টুডেন্টকে কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেটার ব্যাপারে একটু আমরা এখানে দেখানোর চেষ্টা করব। এছাড়া এখানে কত টাকা করে স্যালারি দেওয়া হবে সেটাও বলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এর মাঝখানে বলে রাখি যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে গেলে ক্লোজিং ডেটটা কি রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলি অনলাইন থ্রু দ্য ব্যাঙ্কস ওয়েবসাইট www.rbi.org.in। এই যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এই ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 11 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 31 জুলাই পর্যন্ত টিল 6 PM পর্যন্ত এই ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তাহলে লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025 সন্ধ্যে 6টা পর্যন্ত এই ফর্ম ফিল আপ পোর্টালটা ওপেন থাকবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে লিগাল অফিসার গ্রেড বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাপ্লাই করার জন্য তারা 31 জুলাইয়ের মধ্যে এই অ্যাপ্লিকেশনসটা www.rbi.org.in ওই ওয়েবসাইট থেকে সরাসরি তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আমাদের দেখতে হবে অ্যাপ্লাই করতে গেলে কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, সেটা এবার আমি এখানে দেখানোর চেষ্টা করব। পরীক্ষা সেন্টার কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু রয়েছে, তুমি কলকাতা সেখানে সিলেক্ট করতে পারো পরীক্ষা সেন্টার হিসেবে। ফর্ম ফিল আপ করার সময় সেখানে তোমার কাছে অপশানস থাকবে, সেই অপশানস অনুসারে তোমরা সেটা এখানে দেখবে। আর ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে এবার সেটাকে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব, তাহলে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের হেল্প হবে যে কত টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফিস, তাহলে অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে এখানে ফর্ম ফিল আপ করার জন্য। যদি কেউ SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে তাদের কি করতে হবে 100 টাকা প্লাস 18% GST দিতে হবে। আর জেনারেল OBC এবং EWS যারা আছে তাদের জন্য 600 টাকা এবং 18% GST তাদেরকে দিতে হবে। তাহলে ফর্ম ফিল আপ যদি কোনো জেনারেল বা OBC বা EWS ক্যান্ডিডেট করে 600 টাকা প্লাস 18% GST দিতে হবে। আর যদি কেউ SC ST PWD হয়ে থাকে 100 টাকা প্লাস 18% GST দিয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নোটিফিকেশনসটা বের করেছে লিগাল অফিসার গ্রেড বি, সেই লিগাল অফিসার গ্রেড বি রিক্রুটমেন্টের জন্য ডিটেলস যা যা ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন রয়েছে এসেনশিয়ালস কোয়ালিফিকেশনস থেকে নিয়ে ফিজ এবং তার সিলেবাস এন্টায়ারটাই কিন্তু আমরা এই সিলেবাসের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। যে সমস্ত স্টুডেন্ট ইন্টারেস্টেড রয়েছে এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করার জন্য 31 জুলাইয়ের মধ্যে তোমরা সময় নষ্ট না করে সেই ফর্ম ফিল আপটাকে করে নিও এবং যে সিলেবাসটা তোমাদের এখানে দেখানো হলো সেই সিলেবাস অনুসারে প্রিপারেশন করতে থাকো। এর আগে বহু ভিডিও যেগুলো বেরিয়েছে সেগুলোর ব্যাপারে আমি আপডেট দিয়েছি। আজকে আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নোটিফিকেশন সেটার ব্যাপারে দিলাম। আগামীতেও এরকম লিগাল যদি কোনো পোস্টের আপডেট পেতে যদি চাও তাহলে অ্যাক্সেল লিগাল একাডেমির যে ইউটিউব চ্যানেলটা এটা ফলো করতে কিন্তু ভুলবে না। এখানে যে কোনো লিগাল রিলেটেড যদি পরীক্ষার কোনো নোটিফিকেশন এসে থাকে আমরা সেটার ব্যাপারে আপডেট দিয়ে থাকি এবং এখান থেকে তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে। সঙ্গে এই পরীক্ষার জন্য যে রেলিভেন্ট সিলেবাস পরীক্ষায় কী রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের লিগাল আপডেট পাওয়ার ক্ষেত্রে অ্যাক্সেল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স যারা বন্ধুবান্ধব যারা রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তোমাদের ভাই বোন তাদেরকে কিন্তু আমাদের অ্যাক্সেল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেলটাকে রিকমেন্ড করবে। এখান থেকে চাকরি সংক্রান্ত লিগাল যে সমস্ত পোস্ট রয়েছে তার সমস্ত আপডেট তারা পেয়ে যাবে। আজকের ভিডিও এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।